ওকে, আসসালামু আলাইকুম। তো এই কিছুক্ষণ সময় আমি একটু আনঅফিসিয়ালি কথা বললাম। আনঅফিসিয়ালি কথার যে সিনোপসিসটা সেটা হলো স্ক্রিন টাইম নিয়ে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে আমাদের ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ডিভাইস গুলোতে আমাদের প্রচুর পরিমাণে স্ক্রিন টাইম যায়। আর এই স্ক্রিন টাইমের যে একটা নেতিবাচক কুফল আছে, আমি যদি আধা ঘন্টা ফেসবুক ইউটিউব চালাই, তার আবার নেতিবাচক প্রক্রিয়া, ইতিবাচক হোক আর নেতিবাচক প্রতিক্রিয়া প্রক্রিয়া এটা আমার ব্রেনের মধ্যে এই আরো অনেক সময় ধরে থাকে। ফলে আমি কনসেন্ট্রেশনের জন্য প্রধান অন্তরায় হলো আমার এই মুহূর্তে স্ক্রিন টাইম। তাহলে আজকে আমরা ক্লাসের শুরুতে যারা রেকর্ডিং দেখবা তাদের আমরা প্রমিস করে রাখি, আমরা অবশ্যই স্ক্রিন টাইম 10 মিনিটের মধ্যে নিয়ে আসবো। 10 মিনিট, মিনিট মানে স্ক্রিন টাইম 10 মিনিট, নট মোর দেন 10 মিনিট, প্রমিস। এবং আজকে থেকে আমরা প্রমিস করছি অনেকে, আজকে আমরা প্রমিস করছি অনেকে কি তোমার কি করছো বলো? আহ একজন বলো প্রমিস, প্রমিস কি করছো? 10 মিনিটসে বেশি হবে না, এবং আর কত? ঘুমানোর আগে অল্প সময়ের জন্য আমরা ফেসবুক বা ইউটিউব দেখতে পারি। দেখবো, কোনো নিউজও দেখবো না, যা দেখবো ঘুমানোর আগে। কারণ এটা হলো, এটা কিন্তু একটা সায়েন্স। মনে রাখবা, তুমি সকালবেলা উঠেই মন খারাপের কয়েকটা নিউজ পড়ে ফেলছো, টু বি ওয়াইজ ইজ টু সাফার এটাকে বলা হয়। এটা কার কথা কেবল কেবল বলতে পারবা? টু বি ওয়াইজ ইজ টু সাফার, টু বি ওয়াইজ ইজ টু সাফার, বলো এটা কার কথা? সফোক্লিস। মানে ইডিপাস রেক্স আর কি, OEDIPUS, ইডিপাস রেক্স। হ্যাঁ, ইডিপাস রেক্স এর মধ্যে সফোক্লিসের লেখা পৃথিবী বিখ্যাত ইয়াতে যে টু বি ওয়াইজ ইজ টু সাফার, ওনার বিখ্যাত ইয়াটা ছিল, পুরো লাইনটা ভুলে গেছি। মানে জ্ঞানী মানুষরাই কিন্তু বেশি সাফার করে। তুমি দেখলা যে গাজী টায়ারে এত লোকগুলা লোক মারা গেছে, এরকম লোক মারা গেছে, ওইখানে বন্যার মধ্যে এরকম তুমি শুনতেছো। এটার কিন্তু তোমার তুমি এই জানার কারণে, যিনি জানেন না তিনি কিন্তু সুস্থ আছেন, তার কোনো কোনো প্রতিক্রিয়া নাই। ফলে তুমি জানছো আর তোমার ভিতরে কিন্তু মানে একটা বড় উম, ছাপ ইয়া করতেছে। তো আমি এই কথাটা আরেকবার বলে রাখি, রেকর্ডিং যারা শুনবা, তুমি অবশ্যই ইউনিক। যারা ট্রল নিয়ে আছে ফেসবুকে, বিভিন্ন মানিক টানিক নিয়ে, ওই দীপু মনির ডিম ছোড়া নিয়ে যারা গবেষণা করতেছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ শোনো, কোনো বইটই কিচ্ছু না, টেক্সট বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি যোগ্য না অযোগ্য, তারা নিয়োগ দেওয়া উচিত না না উচিত, এগুলো তো আমার কাজ না। এগুলো হলো আমার কাজ, আমার, আমি যেহেতু বিসিএস পরীক্ষার্থী না, অন্য সবার কাজ, কিন্তু আমার না। তাহলে আজকে যারা শুনছো এবং যারা ইয়ে করবা, এটা আমি অনুরোধ করি না, আমি নির্দেশ দিয়ে দিলাম, তুমি নির্দেশ ভায়োলেট করতে পারবা না। 10 মিনিট রাতে, অর্থাৎ সর্বোচ্চ তো আধা ঘন্টা দেখলাম, নো প্রবলেম, কিন্তু ঘুমানোর আগে এটা, ঘুমানোর আগে শুয়ে শুয়ে একদম ঘুম চলে আসছে তখন দেখবা। সারাদিনই তুমি মানে টিভির স্ক্রলও দেখবা না, কিচ্ছু দরকার নাই। আর যদি বিসিএস পরীক্ষার কোনো আপডেট থাকলে এটা অটোমেটিক্যালি তুমি পাই দিবা, আজকে না জানলে কালকে জানবা, নো প্রবলেম। ইনশাল্লাহ এই যে ডেডিকেশন, এই যে ইয়াটা, দেখবা যে সুফল দেবে। এই যে মানে নগদের লোকটা সামলাইও আর কি। হ্যাঁ, তাহলে আমি বিশ্বাস করি আমাদের পরীক্ষা 1 অক্টোবর হবে। আমরা আমাদের সব প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ গুছিয়ে ফেলবো। ইনশাল্লাহ বলো না, ইনশাল্লাহ রাজি? ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ স্যার। ওকে, এবার হলো হাউ টু ডেভেলপ এন আইডিয়া অন কন্টেম্পোরারি ইস্যু। একটা শিরোনাম লিখো, রচনা কেমনে আমরা কোন কোন পয়েন্ট গুলা ডেভেলপ করতে পারি। শিরোনাম লিখো। এসে। ওকে, তো শিরোনামটা লিখো, হাউ টু ডেভেলপ এন এসে অন কন্টেম্পোরারি ইস্যু। শিরোনাম লিখো, হাউ টু, how to develop an essay on contemporary issues. ওকে, কন্টেম্পোরারি ইস্যু, সমসাময়িক প্রসঙ্গের উপরে কোন রচনা আসলে আমরা কিভাবে সেটাকে ডেভেলপ করতে পারি। তো একটা কথা মনে আছে কিনা, আমরা রচনা নিয়ে মাথা ঘামাবো কখন? এই প্রশ্নের উত্তর আগে দিয়ে ফেলো, এই প্রশ্ন উত্তর আগে দাও। আমরা রচনা নিয়ে চিন্তা পরীক্ষার ভাবনা প্রথম কখন? 5 মিনিটে। হ্যাঁ, আম, আহ, প্রথম 5 মিনিটেই বিষয় দ্রষ্টব্য, বিষয় দ্রষ্টব্যটা আগে দিয়ে রাখি, আমরা আগে করে রাখছি যে প্রশ্ন পাওয়ার প্রথম 5 মিনিটেই, প্রথম প্রশ্ন পাওয়ার, সুন্দর করে নোট করো একটু পরে, প্রশ্ন পাওয়ার প্রথম 5 মিনিটেই, 5 মিনিটেই কোন রচনাটি লিখবো, কোন রচনাটি লিখবো।
এটা স্যার এটা এখন তো তো অপশন থাকে না। বইলা লাভ নাই, গতবার তো আমাদের দুইটি লেখা লাগছে, তাই না? তো যদি অপশন থাকে আর কি, কোন রচনাটি লিখবো এবং অথবা কিভাবে লিখবো, আচ্ছা লিখবো, সেটি সেটি নির্ধারণ করে পয়েন্ট আউট করা শুরু করব। যেহেতু কোন রচনা গতবার দুইটা আছে, দুইটাই লিখতে হবে, তাহলে আমার কাজ হলো পয়েন্ট আউট করা, কিন্তু গতবার পয়েন্টও দেওয়া ছিল। নির্ধারণ করে পয়েন্ট আউট করা শুরু করবো, আচ্ছা পয়েন্ট আউট করা শুরু করব। গতবার অলরেডি পয়েন্ট দেওয়া ছিল, গতবার পয়েন্ট দেওয়া ছিল দুইটা, দুইটা রচনারই তো ক্লু দেওয়া ছিল। জি স্যার, সব পয়েন্ট দেওয়া ছিল। জি স্যার, দেওয়া ছিল। স্যার গত বছর সহজ করে দিছিল অনেক। সবগুলাই দেওয়া ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, গতবার। সবগুলারে পয়েন্ট দেওয়া ছিল স্যার, কি লিখতে হবে না লিখতে হবে, হ্যাঁ, বাইরে থেকে কিছু লেখার সুযোগ ছিল না। কোনো সুযোগ ছিল না, অতএব এটা একদম পুরো জি যে স্যার। গাইডেড রাইটিং, এটাকে বলা হয় গাইডেড রাইটিং। মানে মানে লেখা কয়েক ধরনের, একটা হলো ফোকাস রাইটিং আর একটা হলো গাইডেড রাইটিং। গাইডেড রাইটিংটা কি বলো? মানে এরকম তোমার স্যার, স্কুল স্যার লাইফে যেভাবে প্যারাগ্রাফ। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে লিখতে হবে। সেই অনুষ্ঠানে ইয়ার অনুযায়ী লেখা থাকবে। আর ফোকাস রাইটিংটা হলো ইট ইজ লাইক অ্যান এক্সটেম্পোর স্পিচ। এক্সটেম্পোর স্পিচ মানে এটা কি? উপস্থিত বক্তৃতার মতো। তোমারে বললো যে গুড গভর্নেন্স নিয়ে লেখার জন্য, তোমারে বললো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে লেখার জন্য, তাহলে এখন কি আমি কারোর ধাপ ফলো করব, নাকি আমি আমার মতো করে আমার চিন্তাটা ফোকাস করলে হবে? অর্থাৎ কারোর সাথে কোনো বইয়ের সাথে কারোর কোনো প্যাটার্নের সাথে মেলাটা জরুরি না। আর গত ইয়াটাতে আমাদের অলরেডি ক্লু দেওয়া ছিল, তো সেই অনুযায়ী দেওয়া দেওয়া লাগছে। তো ক্লু দেওয়া ছিল, এটা ব্রিলিয়ান্ট রাইটিং ছাড়া একেবারে অসম্ভব। গতবার যে দুইটা রচনা ছিল, স্পেশালি ওই যে অটোবায়োগ্রাফি, যে ক্রিপলস কি ফ্রিডম ফাইটার, এটা ধরো পুরাটাই, এখানে কোনো সাজেশন টাজেশনের চিন্তা করেও কোনো দরকার নাই। ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেমও তোমার মোটামুটি যে কমন পড়েছে এমনটা না। যারা ধরো আমরা লিখতে পারি, মোটামুটি হাতটা চালু আছে, তাদের পক্ষেই রচনা লেখা সম্ভব হয়েছে গত বছর। আর নইলে আমার মনে হয় লেখার কথা, লেখার সুযোগ নাই। তোমরা কি আমার সাথে একমত কিনা? জি স্যার। মানে লিখতে হবে তোমার ফ্রেন্ড, কারণ এটা আমি মনে হয় ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম নিয়ে গতবার ইম্পর্টেন্ট রচনার মধ্যে এটা ছিল না। এমনি ওভারঅল সুপারফিশিয়ালি পড়ে গেছে, মানে হ্যাঁ, এ তো বা পুরা ওয়ার্ল্ড পৃথিবীতে রিফিউজি প্রবলেম নিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে আমরা জ্ঞান অর্জন করছি, তার ধারণার ট্রান্সলেশনে কিন্তু গতবার রচনা হয়েছে। তোমরা আমার সাথে হেবা না বলে দাও, কথা আমি কি কথা ঠিক বলছি জি কিনা? স্যার। অ্যাবসলিউটলি। অতএব আমার ওই যে তোমারে বলে দিচ্ছি যে প্রত্যেকটা রচনা বাংলা অনুবাদ ক্লু প্রতিদিনের মধ্যে পড়ার তালিকার মধ্যে যদি এই আমলটা না করো, ওই যে প্রথম একটা ক্লাস বলে দিচ্ছি যে আমার প্রতিদিন অবশ্যই থাকবে, কোনো অনুসরণ অনুসরণ বাদ দাও। তুমি বলো যে আমি যা প্রত্যেকদিন অনুবাদ করছি প্রত্যেকটা রচনা, বা এই স্টুডেন্টসের যে রচনাগুলো আছে, ওরাকলের মধ্যে যে রচনাগুলো আছে, সেই রচনারে বাংলা অনুবাদ করো, ইংরেজি অনুবাদ করো। হাইকোর্ট দেখায় না আর ওই লিঙ্কিং, এই এত বড় বইটই এখন সময় নেই, সামনে যেটা আছে এটা পড়ে আগে নিজের উদ্ধার করো, এগুলো তো পড়া হয়নি। ঠিক আছে, আবার আসো। ওকে, শুরু করব। তো স্যার পয়েন্ট স্যার না থাকলে, পয়েন্ট হ্যাঁ, স্যার পয়েন্ট স্যার বলছি, পয়েন্ট উল্লেখ করা থাকলে রচনা লেখাটা সহজ না? অবশ্যই সহজ, অবশ্যই সহজ। আর পয়েন্ট অবশ্যই সহজ, মানে তবে কি থাকতে হবে তোমার, ওই যে ওই ফ্রি হ্যান্ড রাইটিংটা থাকতে হবে আর কি। তুমি যা ক্যাপাবিলিটি স্যার। ভাবো, হ্যাঁ যা ভাবো তা তুমি লিখতে পারতেছো। ধরো এখানে তোমার তথ্য উপাত্ত না স্যার, অবশ্যই ওই তোমার, পয়েন্টটা উল্লেখ করলে কি কোন কোন থাকতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই পয়েন্ট আলো করে লিখতে হবে। আরেকটা কথা তোমার বলে রাখি, এখানে লেখা রেখো, আহ ইংলিশ রচনা এবং বাংলা রচনা অবশ্যই বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর টপিক থেকেই, টপিকের প্রতিধ্বনি। এই কথাটা মাথায় রেখো। অর্থাৎ বাংলাদেশ ইংলিশ এবং বাংলা রচনা, এটা একটা আগে তোমার জানা রাখি, ইংলিশ এবং বাংলা রচনা একটু লেখা রেখো। ইংলিশ এবং বাংলা রচনা, বাংলা রচনা সাধারণত, মানে বাংলা রচনা সাধারণত কোথা থেকে বলো, কোন টপিক গুলা থেকে নেওয়া হয়? বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকেই নেওয়া হয় সাধারণত। আমি কি ঠিক বলছি? হ্যাঁ বা না বলে দাও। হ্যাঁ স্যার। জি প্রত্যেকটা স্যার। বিসিএস পরীক্ষা দেখবা গতবারে ওই তাই ছিল স্যার। গতবার এর আগে বিসিএস তো আসো, ধরো ব্লু ইকোনমি আসো, কেন সবগুলোই তো আসো, স্যার বুঝতে পারো না? পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট দেওয়া যাবে কিনা? পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট দিবা, এটাই বলবো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট না দিলে তুমি বাড়াইতে পারবে না, রচনা মানে ইয়ে হয়ে যাবে। পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট প্লাস ওই যে ডেটা প্লাস গ্রাফ চার্ট কিভাবে রাখবা, এগুলো নিয়ে আমরা চলে কি অ্যানালাইসিস করবো। প্লিজ তুমি স্যার, ডিস্টার্ব করো না।
হুম। স্যার স্যার যেমন একটা কথা জিনিস বলেন, হচ্ছে স্যার যেমন আছে ইন্ট্রোডাকশন স্যার মানে যে পয়েন্ট গুলো দেওয়া থাকে আচ্ছা ওগুলো তো সব আমরা সব লিখবো সবগুলো তাই দেখো, না? দেখবো, হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট দেয়া থাকলে পয়েন্টের নাম লিখে লিখবো, আর পয়েন্ট না মানে দেওয়া থাকলে ইন্ট্রো কিভাবে আর বলতে কনক্লুশন এই দুইটা তো লিখবো না স্যার নাকি? বলবো, আমি সব বলবো, বলতেছি, সবগুলো আচ্ছা বলি, জি দাঁড়াও। স্যার ঠিক আছে। ওকে, হ্যাঁ, কমন শোনো। আসলে স্যার তখন ডেটা সাব কিভাবে দিব এটা একটু বলবেন। আসুন আসুন, সেই নিয়ে তো কথা বলবো, আমার আমার কালকের দিনে পরে প্রশ্ন করো, কালকে ক্লাসে পরে, হ্যাঁ। তো এখন আমরা বললাম কি, মনে রাখবা যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর টপিক পড়ার সময় মাথায় রাখবো, এটা কিন্তু আমি রচনায় কাজে লাগাবো, রচনায় কাজে লাগাবো, বারবার মাথার মধ্যে অনুরণন ঘটাইবা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়তেছো মধ্যপ্রাচ্য সংকট, কিন্তু এটা আমি কিভাবে ইংরেজিতে লিখতে পারি যদি বাই চান্স চলে আসে। আর ধরো ইয়াতে তোমার এই ইউক্রেন সংকট পড়তেছো, ইউক্রেন রাশিয়া সংকট পড়তেছো, সাথে সাথে আমি ইয়ে করে ফেলবো, এই ধরো উত্তাল সার্ক বা উত্তাল ভারতীয় উপমা, ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কিন্তু কিছু ধরনের কিছু বিষয় মানে জনরোষ, বা এই যে সার্কের মধ্যে শ্রীলঙ্কা সহ, মানে এই যে মানে গণ আন্দোলন এগুলো নিয়ে কিন্তু মানুষ যে প্রতিবাদী মানুষ, এই সমস্ত বিষয়গুলো যদি আমি আছে, কিভাবে আমি ইয়ে করবো, ইংলিশে ট্রান্সলেট করে ফেলবো। এই জন্য তোমার কিন্তু আমি বারবার বলে আসছি, রচনা, বাংলা রচনা সবগুলো ভালো করে পড়বো, কিন্তু মাথায় রাখবো এগুলো আমি আই ক্যান ট্রান্সলেট ইট, যে কোনো বিষয় আসলে আমি লিখে ফেলতে পারি। তো এই আমার মূল মুদ্রা কথা হলো, বাংলা রচনা, ইংলিশ রচনা অবশ্যই বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরই একটা প্রতিধ্বনি এখানে আসে। অতএব এটা আমি রিল্যাক্স যে আমার একটা পরিচিত টপিক থেকে আসবে। আচ্ছা, এরপরে এখন ধরো আমি আবার বলে রাখি, তোমার রচনা অবশ্যই পড়ানোর কোনো যোগ্যতা আমার নাই, আর এটা পড়ানোর ক্লাস না, কিন্তু তুমি কিভাবে আইডিয়াটা ব্রড করতে পারো, আইডিয়াটা কিভাবে এক্সটেন্ড করতে পারো, সেই ব্যাপারে কিছুটা হাতের পাস দিতে পারবো, অন্য কিছু না। একদম বিপদে পড়ে গেলে যদি কাজে লাগে আর কি। তো আচ্ছা, তাহলে পয়েন্ট আউট করে ফেলবো। তো সাধারণত, সাধারণত কিছু কমন পয়েন্ট থাকে। সাধারণত আহ সাধারণত যদি পয়েন্ট না থাকে, পয়েন্টের নাম উল্লেখ করা না থাকলে, পয়েন্টের নাম, পয়েন্টের নাম ক্লু দেয়া না থাকলে আর কি, হ্যাঁ, দেয়া না থাকলে কিছু আহ, আহ, কিছু কমন পয়েন্ট তৈরি করা যেতে পারে। যেমন কিছু কমন পয়েন্ট তৈরি করা যেতে পারে, তৈরি করে রচনাটি ডেভেলপ করা যেতে পারে, ডেভেলপ করা যেতে পারে। আচ্ছা আসো, ডেভেলপ করা যেতে পারে, কমন পয়েন্ট দেখো, পারে। ওকে, কমন পয়েন্টের নাম বলো। এক নম্বরে আমরা ধরো ক্লু নাই রচনাতে, ক্লু নিয়ে পরে কথা বলি। ক্লু ছাড়া রচনাতে এক নম্বর পয়েন্ট কি দিতে পারি আমি? ইন্ট্রোডাকশন স্যার। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লিখো। এক নম্বর পয়েন্ট হলো ইন্ট্রোডাকশন। এক নম্বর পয়েন্ট আমরা নিয়ে বললো প্রিফেস, PREFAC, উইথ এ কোটেশন। প্রিফেস উইথ এ কোটেশন, কিন্তু এই শব্দটা লিখবো না, প্রিফেস শব্দটা না লিখেই, মানে ভূমিকা না লিখেই ভূমিকা লেখা, ভূমিকা শব্দটি না লিখে ভূমিকা লিখবো, আর উপসংহার শব্দটা না লিখে উপসংহার লিখবো। কথা কি বুঝছো কিনা? ভূমিকা শব্দটি না লিখে ভূমিকা লিখবো, ভূমিকা লিখবো। আমার কথা কি তোমরা বুঝছো? তাহলে সেম কথা, তাহলে উপসংহার শব্দটাও তাহলে সাধারণত, এটা একটা ভেরি স্ট্যান্ডার্ড কেস হলো, পরীক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত ভূমিকা বা উপসংহার শব্দটা না লেখাই বেটার, মানে এটা সুন্দর হয় না। তো ভূমিকা ছাড়াই তুমি কোনো একটা কোটেশন রচনার জ্ঞান শুরু করতে পারো। ওকে, হ্যাঁ, এক নম্বরে। হ্যাঁ, ভূমিকা বা উপসংহার ছাড়াই আমরা ভূমিকা, এই তো। তাহলে রচনা শুরু করব অবশ্যই কি দিয়ে বলো? একটা কোটেশন দিয়ে স্যার। অবশ্যই আমরা এইগুলো কোটেশন গুলো আমি কিছু বের করার চেষ্টা করছি, কিন্তু যদি অনেক কোটেশন আমার মিস হয়ে গেছে, ফালাই দিতে হয়েছে, কারণ কোটেশন তো গত 15 বছরের যে কোটেশন যাদেরকে নিয়ে দিচ্ছি তারা তো আর এখন মানে প্রাসঙ্গিক না, সেজন্য সেজন্য আমাদের একটু কষ্টই হবে। আচ্ছা গেল। তাহলে প্রেফেস উইথ কোটেশন। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট কি দিতে পারি তোমরা বলো আমার? তোর রচনা আসলো ব্লু ইকোনমি, রচনা আসলো সাস্টেনেবল এম্পাওয়ারমেন্ট অফ উমেন, গুড গভর্নেন্স, যেটি আসলো, আমরা প্রথমে ভূমিকা লিখতে পারি, হ্যাঁ, যে এটা সাম্প্রতিক সময়ে একটা খুব আলোড়নকারী বিষয়, এটার বিশ্বব্যাপী প্রভাব আছে। তারপরে মানে প্রচুর পরিমাণে আর্টিকেল লেখা হয়েছে, মানে অর্থাৎ এটা একটা সিনopসিস দেওয়ার চেষ্টা করবো। ভূমিকা কিন্তু এক ধরনের সিনopসিস, এটার মধ্যে কতগুলো মেরিট এবং ডিমেরিট আছে, এর বেশ বেশ কিছু শাখা প্রশাখা আছে, আমি এগুলো নিয়ে সামনে আলোচনা করবো।
ঠিক আছে? এটা একটা পিলার বা খুঁটি হিসাবে কাজ করে যে জাতি গঠনে, অথবা এটা একটা জাতি, মানে হাওয়াবারে এরকম ধরনের আমরা একটা, ওকে ডান, হ্যাঁ, এটা বলো, ডান। 2 নম্বর পয়েন্ট আমরা কি দ্বারা করাইতে পারি বলো? স্যার পটভূমি ডেফিনেশন দেওয়া যেতে পারে স্যার। ইয়েস ইয়েস, লিখো গ্রাউন্ড। ডেফিনেশন, ডিফাইন করতে পারি, DEFINITION, ডেফিনেশন, বা হোয়াট ইজ ইট, মানে এটা আসলে কি। আমরা বলতে পারি, ধরো ব্লু ইকোনমি, তো ব্লু ইকোনমিতে বললাম যে আসলে ব্লু ইকোনমি একটা ইউনিভার্সাল টার্ম, এটা ধরো গত শতকে ইয়ে তৈরি হয়েছে, ব্লু ইকোনমির ডিফাইন করা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডিফাইন করা। ধরো ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম যে আসলো, ধরো যদি ক্লু না থাকতো, হোয়াট ডু ইউ মিন বাই রিফিউজি, রিফিউজি কারা, রিফিউজি কি, অর্থাৎ তুমি প্রত্যেকটা টার্মে, ফ্রিডম ফাইটার, হোয়াট ডু ইউ মিন বাই, ধরো আসলো শুধু ফ্রিডম ফাইটার রাইট আত্মজীবনী লিখতে বলছে, তাহলে মানে আমি ডিফাইন করতে পারি যে ফ্রিডম ফাইটার কারা, কারা ফ্রিডম ফাইটার, আমরা এই কয়েক বাক্যে এটাকে ডিফাইন করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে, ইম্পাওয়ারমেন্ট অফ উমেন, হোয়াট ইজ ইম্পাওয়ারমেন্ট অফ উমেন, ধরো হোয়াট ইজ ইভ টিজিং, প্রত্যেকটা বিষয়কে আমরা ডিফাইন করতে পারি। এটা একটা কমন পয়েন্ট। ইয়েস অন্য বলো, থার্ড পয়েন্ট কি বলো? 3 নম্বর পয়েন্ট তোমাদের কথা কাছ থেকে শুনতে চাই তারপরে। স্যার এই পয়েন্টটা কি ইম্পর্টেন্ট খাতায় স্যার। লিখবো? হ্যাঁ, লিখতে থাকো ধারাবাহিকভাবে। তারপরে হলো আমি এখন ওই যে হাতের পাশ দেবো আর কি, যে ওই কিছু কমন বাক্য দেবো এইগুলোর উপরেই, যে আমরা যেন ইয়ে করতে পারি। 3 নম্বর পয়েন্টে কি আনতে পারি না বলো? স্যার, আমি বলছি স্যার প্রিফেসের মতো কি ব্যাকগ্রাউন্ড ডেফিনেশন গুলো কি খাতায় ও লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ খাতায় লিখবা। মানে ধরো হোয়াট ইজ ব্লু ইকোনমি, হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা লিখবা। প্রথমে ভূমি একটা কোটেশন সহকারে, কোটেশন দিয়ে মনে রাখবা, তোমরা কি অ্যান্থনি মাস্কারেনাসের রচনা কোটেশন দিয়ে শুরু করা অতি উত্তম। এর একটা ডকুমেন্ট, অনেকগুলো ডকুমেন্ট আমি দেখাতে পারবো, যেমন ডকুমেন্ট দেখতে চাও, আমি আমার লাইনটা আরেকবার বলো, রচনা আমি কি দিয়ে লিখতে বলছি, প্রবন্ধ বা রচনা কি দিয়ে শুরু করা অতি উত্তম আধুনিক যুগে? কোটেশন স্যার। কোটেশন দিয়া। প্রমাণ লেখা রাখো, রচনা, কোন রচনা বা প্রবন্ধ কোটেশন দিয়ে শুরু করা উত্তম। রেফারেন্স, অ্যান্থনি মাসকারেনাসের বাংলাদেশে লিখিত অম্লান, এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আই শেল, উই শেল, উই শেল উই কিনা, শ্যাল ফাইট অন দ্য বিচেস। উই শেল ফাইট অন দ্য বিচেস, দ্য দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। ওইটার লেখক কে? জ্যাকব এফ ফিল্ডের লেখা। তো পৃথিবীর যে বিখ্যাত ভাষণগুলা নিয়ে উনি যে সংকলন করছেন, ওই বইটা খুললেও দেখবা যে উদ্ধৃতি দিয়ে তার ওই ব্যক্তির জীবনী শুরু করেছেন। তাহলে রচনা আধুনিক যুগের মধ্যে কোন একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে, এটা এটাতে ইয়া করা, এক্সটেন্ড করা। আমি কি বুঝতে পারছি? তো রচনা শুরুতে আমি জুৎসই একটা কমেন্ট দিয়ে শুরু করব। ডান? আচ্ছা। ওকে। হুম। এবং দেখবা যে এটা কিন্তু এক্সটেম্পোর একটা স্পিচ, এক্সটেম্পোর স্পিচ বুঝছো কিনা, উপস্থিত বক্তৃতা বা বক্তৃতা। তুমি দেখবা যে বিভিন্ন আলোচনা, বাদ দাও, হুজুররা যে ওয়াজ মাহফিলে আলোচনা করে, আলোচনার মধ্যে দেখবে যে শুরুতে একটা কোরআনের আয়াত বা একটা হাদিসের আয়াত বলে, হাদিস বলে বলে কিনা, এরপরে বলে যে আমি এটা নিয়ে আলোচনা করবো, এরকম না? জি জি স্যার। স্যার পরে। শুধু যদি তাহলে বোঝা গেল ওই ওই একটা প্রেক্ষাপট অনুযায়ী তুমি একটা জুৎসই বাক্য দিলা, তারপরে সেটাকে, এটা যেহেতু আমি ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, আমি বান কি মুন বা অ্যান্টনিও গুতেরেস, যে কোনো একজন মানবাধিকার ইয়ার, আমি একটা জুৎসই উক্তি দিয়া তারপরে আমি কথা শুরু করলাম। অবশ্যই আমরা চেষ্টা করব কিছু রচনার মানে কোটেশন ইয়ে করে ফেলার জন্য। তাহলে ফার্স্ট হলো আমরা প্রেক্ষের ভূমিকা নিয়ে কথা বলবো, এটার পরে কিছু ভূমিকা দেবো, আমি লাইনগুলো মুখস্থ করে দেবো এখন, দিয়ে দেবো। সেকেন্ড হলো এটার হোয়াট ইজ ব্লু ইকোনমি, হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হোয়াট ইজ গুড গভর্নেন্স। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ ন্যাশনাল ইউনিটি, গুরুত্বপূর্ণ রচনা বছরের জন্য, গুড গভর্নেন্স, ন্যাশনাল ইউনিটি। বাদ দাও, হোয়াট ইজ টেরোরিজম, বলো টেরোরিজম কি ডিফাইন করা যাবে কিনা, যায় কিনা, উচিত আছে কিনা ডেফিনেশন, সেটা বলো। জি স্যার, যাই তো। হোয়াট ইজ করাপশন, করাপশনটা কি আসলে, এটা তো আমি সবটা বেশি ডিফাইন করতে পারি। থার্ড, 3 নম্বরে তুমি বলবা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, VROUND, ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে মানে এটাকে আমরা বলি ইটস পজিশন ইন দ্য পাস্ট। 10 মিনিট আগে আমার ওয়ার্নিং দিতে হবে। ইটস পজিশন ইন দ্য পাস্ট,
মানে আমি বলতে চাই ইটস পজিশন ইন দ্য পাস্ট, ইটস পজিশন, PUSITION, পজিশন ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট। তুমি একটু খেয়াল করে দেখো, ধরো আসলো ব্লু ইকোনমি রচনাটা, ব্লু ইকোনমি আচ্ছা, এটা কি হুট করে ব্লু ইকোনমিতে আমরা চলে আসছি নাকি তার আগেও একটা আহ, ইতিহাস ছিল এটা, হ্যাঁ বা না বলো? আগের স্যার ইতিহাস। আগেও আলোচনা আর সমালোচনা ছিল স্যার হ্যাঁ, এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আমি যদি বলি টেরোরিজম বা রিলিজিয়াস এক্সট্রিমিজম, এটা কি মানে আমার হঠাৎ করে এই শব্দটা আমার বিশেষ পরীক্ষা দিচ্ছে? অবশ্যই না। আমাদের যতগুলো রচনা আছে, আমি রচনার তালিকাটা তোমার পড়ি, দেখো প্রত্যেকটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি তোমার বলতেছি। পার্লামেন্টারি ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, বিশেষ পরীক্ষার রচনা কি আছে শোনো: রুরাল ডেভেলপমেন্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রুল অফ ল, ন্যাশনাল ইউনিটি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, নিড অফ পিসফুল পলিটিক্যাল এটমসফিয়ার, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান পিডিএফটা কি রিসোর্স আপনি ডেভেলপমেন্ট। দেবেন? দেবো আসতেছে, পিডিএফটা শেয়ার করবে একটু পরে। মানে আমি দেখতেছি যে এরপরে প্রসপেক্ট এন্ড প্রবলেমস অফ হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট সেক্টর, এরপরে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ বাংলাদেশ, ব্লু ইকোনমি, এরপরে বাংলাদেশের গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি। আমি যতগুলো রচনা বললাম এখানে বিশেষ পরীক্ষার বিগত সালের, বলো প্রত্যেকটারই কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লেখা যায় কি যায় না? জি স্যার। স্যার ওকে, যায়। যায় স্যার। 3 নম্বর পয়েন্টে তুমি নিয়ে আসো। স্যার 3 নম্বর পয়েন্টে, 4 নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লেখা থাকবে স্যার এলিমেন্ট। ফোকাস রাইটিং আর এসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, তো আমি একটুকে তোমার বলছি ক্লাসের শুরুতে যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর বেশ কয়েকটা প্যাটার্ন আছে। দেখবা যে তুমি ক্লাসে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর বেশ কয়েকটা ধারা আছে। হ্যাঁ, তো এটার মধ্যে হলো কিছু আছে গাইডেড রাইটিং, এরপরে একটা হলো ফোকাস রাইটিং, এরপরে তোমার মানে এই আমি শাখাটা আরেকবার দেখে দেখে বলতে হইব। তোমার বেশ কয়েকটা, এরপর দেখো যে ক্লু দেওয়া থাকবে দেখে দেখে। মানে আমি আচ্ছা, শাখাটা আমি আরেকবার মনে করে দিই, আমি মানে বিএড পড়ছিলাম তো এর মধ্যে। ফোকাস রাইটিংটা হলো একটা বিষয়কে তুমি তোমার মনের মতো করে কি করবো বলো, ডেভেলপ করলাম। কিন্তু গাইডেড রাইটিংটা কোনটা বলো, ওই যেটাতে কি দেয়া থাকে, পয়েন্ট ইনস্ট্রাকশন দিয়ে স্যার। দেবে। ক্লু দেয়া থাকে। হ্যাঁ, ধরো প্যারাগ্রাফ আছে না, যে আমরা যে SSC তে পড়ছি, দেখবো যে 5টা প্রশ্ন দেয়া থাকতো, ওই 5টা প্রশ্নের আলোকে প্যারাগ্রাফ লেখা লাগতো না? জি স্যার। জি এরকম আর স্যার। কি, এটা গাইডেড। হ্যাঁ, আর ফোকাস রাইটিং হলে অনেক সুবিধা, যে আমি আমার চিন্তাটারে আমি কনটেক্সট অনুযায়ী বিকাশ করলাম। আমি নিয়ে আসতে পারি এলিমেন্ট, এলিমেন্ট, ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক, গোলস, এটসেট্রা, এরকম ধরনের। 4 নম্বর পয়েন্টে আমি নিয়ে আসতে পারি ধরো এটার কিছু স্ট্রাইকিং ফিচার, তারপরে কি বলো ডিভিশন, ভাগ, বুঝছো কিনা, ক্লাসিফিকেশন লিখছি কিনা, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, এরকম ধরনের আর কি। মানে এটা আমি ইয়ার মধ্যেই প্রশ্নের চাহিদা অনুযায়ী। ধরো গুড গভর্নেন্স এর কি থাকবে বলো তো? গুড গভর্নেন্স যদি বলি, কিছু এলিমেন্টস তো আছে, ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক এলিমেন্টস তো আছে, গুড গভর্নেন্স কিছু উপাদান তো আছে। এম্পাওয়ারমেন্ট উমেনের কিছু তো ক্যারেক্টারিস্টিক আছে, কিছু ক্যারেক্টারিস্টিক আছে না? কি কি লাগবে বলো তো? এলিমেন্ট আছে, এলিমেন্ট, এলিমেন্ট লাগবে। কি কি লাগবে বলো? একটা এলিমেন্ট না বলো তো, এম্পাওয়ারমেন্ট উমেনের একটা এলিমেন্ট না বলো? স্যার নারীদের এডুকেশন শিক্ষা। স্যার। শিক্ষা, সচেতনতা, তাই না? এগুলো ছাড়া তো আর এম্পাওয়ারমেন্ট হওয়ার সুযোগ নাই, এরকম ধরনের। ওকে, আচ্ছা, স্যার 5 নম্বর পয়েন্টের নাম বলো আমরা প্রেজেন্ট সিচুয়েশন, PRESENT, প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন অফ ইট, অফ ইট। ধরো প্রেজেন্ট সিচুয়েশনটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? ধরো ব্লু ইকোনমি, ব্লু ইকোনমির তাহলে এখানে আমরা গত 5 বছরের 10 বছরের পরিসংখ্যান, ধরো এম্পাওয়ারমেন্ট উমেনের মধ্যে প্রেজেন্ট সিচুয়েশনটা কি দিতে পারি আমরা? একজন, হ্যাঁ হ্যাঁ, একজন বলো। রচনা আসছে এম্পাওয়ারমেন্ট উমেন, এখানে আমি প্রেজেন্ট সিচুয়েশন কি দিতে পারি বলো? এখানে তো ডাটাগুলো ব্যবহার হবে না এই ধরনের। ডেটাগুলো ব্যবহার করবো, যে নারীর ক্ষমতায়নে সরকার কি কি, মানে তোমার এই যে নারীর ক্ষমতায়নে এই বর্তমানে কি অবস্থা, যে আমরা জানি যে বাংলাদেশে এতটা জেলার মধ্যে কি আছে, নারী ডিসি আছেন, এতজন নারী এসপি আছেন, মেডিকেলের মধ্যে এত পার্সেন্ট নারী আছে। মানে মানে কোন কোন সামগ্রিক ভাবে নারীর উন্নতির কোথায় কোথায় আছে। আবার সাথে সাথে এটাও বলবো
নারীরা যে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে সেটারও কিন্তু প্রতিকার পাওয়া যাচ্ছে না। পজিটিভ নেগেটিভ দুইটা মিলে উপস্থাপন করতে পারি কিনা। স্যার এর মধ্যে যদি তথ্য ভুল হয়ে যায় তাহলে সমস্যা হবে? ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? স্যার যদি সঠিক তথ্য দু একটা ভুল হয়ে যায় তাহলে সমস্যা হবে? মানে এটা হলো তথ্য তথ্য উপস্থাপনটা মনে রেখো। তথ্য লেটেস্ট 2024 সাল 23 সালেরটা ঠিক থাকলে বাকিগুলো আইডিয়া করে কিভাবে দিবা কথা বলবো। তারপরে আমরা কত নম্বর পয়েন্টে নিতে পারি? 5 নম্বর পয়েন্ট, তাই না? এবার আসো ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স ইম্পর্টেন্স অফ। এবার এই পয়েন্টটা অবশ্যই লেখা যাবে, দেখো অলমোস্ট সব রচনার মধ্যে, ঠিক না? হ্যাঁ, লিখো ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স অথবা ইম্পর্টেন্স। ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স 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 অথবা আরেকটা কি নাম না বললাম? ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ ইট, এটা। আচ্ছা, ধরো পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটার ইনফ্লুয়েন্স আছে কিনা, হ্যাঁ বা না বলো। সাস্টেনেবল আছে। ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা দেখতেছি যে যত ধরো রচনা আসলো, ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, ধরো রিফিউজি প্রবলেমের ইম্প্যাক্ট আছে কিনা নাই, ধরো ক্লু দেয় নাই আমাদেরকে। ইম্প্যাক্ট আছে। তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স আছেই, ইতিবাচক বা নেতিবাচক প্রভাব। যে রচনাটা পরীক্ষায় আসছে, ধরো বাংলাদেশ মিডল ইনকাম কান্ট্রিতে পৌঁছলে, মানে মধ্যম আয়ের দেশে যখন হবে, মধ্যম আয়ের দেশ কি হয়েছে? না স্যার, মধ্যম এখনো আয়ের 2026 সালে হবে। টার্গেট যখন পৌঁছবে, এটার কি প্রভাব আছে কিনা বলো, ইনফ্লুয়েন্স আছে কিনা। আছে স্যার। এবং ইনফ্লুয়েন্সটা কি শুধু পজিটিভই হবে নাকি কিছু নেগেটিভ হইতে পারে? পজিটিভ নেগেটিভ দুইটা হবে এবং ব্যাপক দুইটাই হতে পারে। নেগেটিভও তাহলে হবে কোনটা স্যার। কোনটা দুইটাই আমরা হবে স্যার। নেগেটিভ পজিটিভ কোনটা কোনটা নিয়ে আমরা এইগুলোর সাব পয়েন্ট আকারে, বুঝছো কিনা, এগুলোর সাব পয়েন্ট আকারে আমরা বিশ্লেষণ করবো। তুমি রচনার দেখলে দেখবে যে কিভাবে সাব পয়েন্ট বসাবো। যদি বাক্য লেখার হিম্মত কমে যাচ্ছে, পারতেছি না, বাক্য লেখলে দুর্বল হয়ে যাচ্ছে, তখন দেখবো যে আমরা ইয়েগুলো করবো, ফ্রেজ আকারে যাবো বেশি। ওকে, তারপরে আসো কত নম্বর? 8 নাম্বার স্যার। এখন তো 8 7 নম্বর। নাম্বার। 7 নম্বর লিখো। 7 নম্বরে লিখো রিপ্রেজেন্টেটিভ কান্ট্রিজ। তাহলে ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স গুলো আমরা অবশ্যই কি আকারে লিখবো? অবশ্যই পয়েন্ট আকারে আর কি, 1 2 3, বুঝছো না? এভাবে করে আমরা মানে ফ্রেজ আকারে লিখো, পয়েন্ট আকারে লিখো, মানে যাবো আর কি 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 ইয়ে আছে। 7 হলো রিপ্রেজেন্টেটিভ অথবা স্ট্রাইক এন্ড কান্ট্রি। REPRESEN, রিপ্রেজেন্টেটিভ অথবা স্ট্রাইক এন্ড কান্ট্রি। স্ট্রাইক এন্ড মানে হচ্ছে, আমি বুঝেছি ওই যে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত আর কি, হ্যাঁ, কান্ট্রি। আচ্ছা, ধরো করাপশনের এরকম কান্ট্রিজ স্ট্রাইকেন উইথ করাপশন, টেরোরিজম, তাই না? তারপরে চাইল্ড লেবার, এগুলো দ্বারা আক্রান্ত দেশের নমুনা আছে, দৃষ্টান্ত আছে। আবার রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি, ধরো ব্লু ইকোনমি বলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলো, পার্লামেন্টারি ডেমোক্রেসি বলো, ন্যাশনাল ইউনিটি বলো, এগুলার কি রেফারেন্স আমাদের সামনে আছে? জি স্যার, আছে। স্যার অফকোর্স, স্যার এটা একটা পজিটিভ পয়েন্ট করে। পজিটিভ ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ হবে আর নেগেটিভ ক্ষেত্রে স্ট্রাইক নেগেটিভ এন্ড হলে স্ট্রাইক কান্ট্রি। এন্ড কান্ট্রিজ দিল আর কি। ওকে ওকে, এবার আসো 8 নম্বর পয়েন্টের নাম নেবো আমরা। এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, এটা আমরা নেবই। ড্রেডফুল অবস্টেকেলস। ড্রেডফুল, OBSTACLES, অবস্টেকেলস, চ্যালেঞ্জেস, তারপরে এরকম আর কি, কনস্ট্যান্ট, বিহাইন্ড ইট, বিহাইন্ড বা কজ, বিহাইন্ড দিস, কজেস, বিহাইন্ড দিস। আচ্ছা, আমরা এই যে রচনাগুলোর নাম বললাম, আরেকবার তুমি শোনো, বিশেষ পরীক্ষার রচনাগুলোর নাম আরেকবার শোনো, মানে ক্লু ছাড়া যেগুলো আসছে শোনো। মিডিয়াম বাংলাদেশের গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি, শুনো মনোযোগ দিয়ে শুনো। ব্লু ইকোনমি ইন বাংলাদেশ, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, প্রসপেক্ট এন্ড প্রবলেম অফ হ্যান্ডিক্রাফট, ফুড সিকিউরিটি,
ন্যাশনাল হেরিটেজ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পলিটিক্স এন্ড ডেমোক্রেসি, এরপরে হলো তোমার এই পলিটিক্যাল পিসফুল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, এটা আসছে, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, ন্যাশনাল ইউনিটি। যে টপিক গুলো বলতেছি এগুলো ইস্টাবলিশ করতে গেলে প্রতিবন্ধকতা আছে কিনা নাই। আচ্ছা স্যার। নেতিবাচক রচনা যেগুলো আছে এগুলারে দূর করতে এগুলা সমাজে প্রতিষ্ঠা হয়ে গেছে টেরোরিজম, করাপশন হওয়ার। টেরোরিজমের পিছনে কারণ আছে কিনা নাই, বলো, কারণ আছে কিনা নাই? স্যার আছে স্যার। কারণ আছে। অতএব আমরা ওই যে মনে রাখবা যে আমি তোমার কি দেবো, আমি ওই ভূমিকার লাইনটা লিখে দেবো যে বাংলাদেশের সরকারগুলা সবসময় চেষ্টা করছে যে ইয়ে করার জন্য, এগুলাকে কঠোরভাবে দমন করার জন্য, অথবা এরকম শো করছে, কিন্তু বাস্তবে কি কিন্তু কাজে লাগে নাই। কিন্তু এই চ্যালেঞ্জ গুলো কিন্তু রয়ে গেছে। এই চ্যালেঞ্জ গুলো থাকলে সরকার যতই চেষ্টা করুক আলটিমেটলি আর হবে না। ওকে, হ্যাঁ, সমস্যা কি? ঠিক আছে। তারপরে dreadful obstacles challenges গেল behind this। ওকে, তারপরে আমরা নিয়ে আসবো কত নম্বর পয়েন্ট, চ্যালেঞ্জ নিয়ে আসবো। মনে রাখবো একটা বিষয়, যদি একটু লেখা রেখো, কখনোই চ্যালেঞ্জ উপস্থাপন করে আমরা চলে যাব না। চ্যালেঞ্জের পরে দুইটা বিষয় অবধারিত ভাবে আসবে। তুমি কোনো জায়গায় চ্যালেঞ্জ উপস্থাপন করছো যে এই চ্যালেঞ্জ গুলো আছে, তখন কন্টেম্পোরারি অবশ্যই দুইটা পয়েন্ট আসবে। বলো দুইটা পয়েন্ট কি? চ্যালেঞ্জের পরে তুমি যদি কোনো জায়গায় চ্যালেঞ্জ উপস্থাপন করো, এই সমস্যাগুলো আছে, এই কারণগুলো আছে, এই তোমার এই অবস্টেকেল গুলো আছে, এখন আমার পরবর্তী দুই পয়েন্টের নাম কি? কে বুদ্ধি করে বলতে পারবো, বলো? ইনিশিয়েটিভ, মোকাবেলার জন্য ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ, উত্তরণের উপায়। ওকে, দাঁড়াও দাঁড়াও, আমি বলে রাখি। এবার আমি উত্তর দুইটা পয়েন্ট, তুমি একটা বলছো, উত্তরণের উপায় একটা, আর একটা কি আছে? হ্যাঁ, একটা তো তুমি তো বললাই, সমাধানের উপায় বলো, আরেকটা কি আছে? ইনিশিয়েটিভ এটা তো এন্ড সমাধান। কি কি পদক্ষেপ নিতে দুইটা পয়েন্ট আসবে, শোনো। এখানে কিন্তু আমরা 10-12টা পয়েন্ট উপস্থাপন করব। যেমন ধরো ব্লু ইকোনমি, এখানে আমার পর্যাপ্ত টেকনোলজির ইয়ে আছে, তোমার স্কিল ম্যান পাওয়ারের সমস্যা আছে, অর্থনীতির যোগানের সমস্যা আছে, খেয়াল করে দেখো। এরপরে ধরো এম্পাওয়ারমেন্ট ওমেন, নারীর ক্ষমতায়নের পিছনে প্রতিবন্ধকতা, অবস্টাকেল কি, ধর্মীয় পশ্চাৎপদতা আছে, সেকেলে চিন্তা আছে, ট্রল আছে, এরপরে শিক্ষার অভাব আছে, এরকম ধরনের অর্থায়নের অভাব আছে, মানে বিভিন্ন রকমের কথা আছে এখানে। ধরো ন্যাশনাল ইউনিটি, এগুলোর পিছনে কি গোলামি আছে, পিছনে লাগা থাকা আছে, তারপরে টলারেন্সের অভাব আছে, এরকম ধরনের কারণ বা প্রতিবন্ধকতা আমরা বের করতে পারি কিনা, বলো হ্যাঁ বা না। এটা কিন্তু তোমার দেখবে যে আমি কিন্তু কতগুলো দেবো, তুমি চিন্তা করলে দেখবে যে বের হবে। এটা কিন্তু মানে সপ্তাহ ইয়ে করবে চ্যালেঞ্জ গুলো। আর এগুলো কি ভেরিজ আকারে লিখবো না সেন্টেন্স হ্যাঁ, আকারে? মানে প্রথমে এই যে এখানে না, এগুলো আমি তো গোছাই দিচ্ছি অলরেডি, অনেকগুলো গোছানো আছে, কিন্তু তুমি নিজের মতো করে চিন্তাটা আবিষ্কার করবো আর কি। তো এখন আমি চ্যালেঞ্জ গুলো, কতগুলো চ্যালেঞ্জ কি, এটি কিন্তু আমি রচনার প্রথম 5 মিনিটে বলছি, এই কিন্তু মাথায় নিবা যে আমার এই যে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, এটার পিছনে কারণগুলা কি কি, তাহলে বলবা যে যুদ্ধ, সারা বিশ্বে যুদ্ধ লেগে রয়েছে। তারপরে কি বলবো, দারিদ্রতা, মানে কমন পয়েন্ট এই যে যুদ্ধ দরিদ্রতা, দুইটা পয়েন্ট মাথায় সাথে সাথে আসছে কিনা বলো? জলবায়ু পরিবর্তন আসছে কিনা বলো? রিফিউজি প্রবলেমের 3টা কারণ কি তোমার তাৎক্ষণিকভাবে মাথায় আসছে কিনা, হ্যাঁ বা না বলো? হ্যাঁ স্যার। এরকম ধরনের। তো তুমি এটা হলো ওই এই পয়েন্টে তোমার আগে নিয়ে যাবে রচনা। আজকে গেল, এটা আমরা 1 2 3 পয়েন্ট দিয়ে 5-7টা পয়েন্ট দেবো। 9 নম্বর পয়েন্টে হলো অবশ্যই মনে রাখবা, একটা কথা মনে রাখবা, যখন চ্যালেঞ্জ উপস্থাপন করি সাথে সাথে এই দেশে কি কোনো সরকার আছে বা ছিল কিনা, বলো হ্যাঁ বা না? পদক্ষেপ স্যার, পদক্ষেপগুলো নিয়েছে। অবশ্যই সরকার এই ব্যাপারে কোনো না কোনো পদক্ষেপ নিয়েছে। ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, ইনিশিয়েটিভ বা মেজার টেকেন বাই দ্য গভর্নমেন্ট। বিশ্বাস করি না? ধরো রিফিউজি প্রবলেম, তাহলে ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, ওয়ার্ল্ড লিডার, বিশ্ব ইউনাইটেড নেশন, মানে ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড লিডার, আওয়ার গভর্নমেন্ট, বিশ্ব নেতারা কি কি পদক্ষেপ নিয়েছেন। তারপরে কি বলেন তোমার ওই যে কিনা আমাদের দেশের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, নিশ্চয়ই। আচ্ছা, এই এখন বলবো যে আমি যে ভিতরের লাইন দেবো, ভিতরের লাইনগুলো কি জানো কিনা? ভিতরের লাইনের 2 নম্বরই দেখাবো, কেন কেন লিখবা? হ্যাঁ বলি, জি স্যার। যে কোনো বিষয় আসলে দেখো আমি এগুলো ইংলিশ অনুবাদ করে দিচ্ছি।
সরকার মনে প্রাণে চায় এটাকে দমন করে রাখার জন্য, এটাকে সলভ করার জন্য, এটাকে পুরোপুরি ভাবে মূলোৎপাটন করে ফেলার জন্য, অর্থাৎ দুর্নীতি হোক ইয়ে হোক বা এটাকে দুর্দান্ত গতিতে এগিয়ে নেওয়ার জন্য সরকার দৃঢ়প্রত্যয়ী, সব সরকারি দৃঢ়প্রত্যয়ী থাকে। ফলে তারা বেশ কিছু স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েছে, নিচে কিনা বলো? অবশ্যই জি প্রত্যেকটা স্যার। পদক্ষেপের পিছনে। এবং নিচে এইটা নিয়ে আমি একটা প্যারা লিখে দিচ্ছি, জাস্ট আমি যেটা বললাম যে সরকার এই বিষয়টাকে দমন করার জন্য সর্বাত্মক ভাবে এরকম ধরনের হাবিজাবি কথা বললা এক প্যারা লিখে দিচ্ছি। এবার 3-4টা ইনিশিয়েটিভ যদি তুমি লিখে ফেলতে পারো লেখকে, যেটা মনে পড়ে সরকার কি কি নারী উন্নয়নের জন্য কি কি ইয়ে করছে। হ্যাঁ, এই মানে উম, শিক্ষা ফ্রি করছে, তারপরে উপবৃত্তি দিতেছে, তারপরে চাকরির মধ্যে ইয়া রাখছে, মানে বিশেষ সুযোগ রাখছে, তারপরে কি বলে না তোমার এই মাতৃকালীন ছুটি যাচ্ছে, বুঝছো না, এরকম ধরনের ইয়ে নিচ্ছে, নারী ও শিশু বিষয়ে কাজ করছে। ওকে, হ্যাঁ ডান, হ্যাঁ। তারপরে ইনিশিয়েটিভ এবার হলো আমার হলো রিকমেন্ডেশন, 10 নম্বর হলো রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন, ঠিক আছে, রিকমেন্ডেশন। এবার এই রিকমেন্ডেশন দিয়ে পাঠাই ফেলবো, দেখবেন ইনশাল্লাহ। রিকমেন্ডেশন কি অভাব আছে আমাদের? সুপারিশের অভাব আছে? না স্যার। এই দেখো আমাদের, ওর নাম হলো সুন্দর চলে আসছে, সুন্দর স্যার, চৌধুরী সে। স্যার ও কোন ক্লাসে পড়ে? ও বলো কোন ক্লাসে পড়ো, শুনতেছে না তো তুমি আমার কানে হেডফোন? কোন ক্লাসে পড়ো বলো? দেখো এখন 1-এ আসছে। এবং তুমি একটা বিষয় বলে রাখি, আমি না তোমার স্যার ও অনেক শাই এই মনে হয় না স্যার, একটু লাজুক টাইপের। না না শোনো না, আমি বলি একটা বড়টা আর ছোটটা, রুসাফারে কিন্তু মোটামুটি ইংলিশ আমরা বাংলাদেশ থেকে শিখে আনছি। এখন আমার কাছে মনে হইতেছে কি জানো কিনা, ওর নিয়ে টেনশন ছিল, কিন্তু এখন এসে বুঝছি যে রুসাফারে না শিখে আসতে ভালো হচ্ছে। কেন বলো তো? স্যার ওদের অ্যাকসেন্টটা একদম আমেরিকান হতো মানে তখন। বিকজ বিকজ শি ইজ মানে রুহামা ইজ মোর ফ্লুয়েন্ট দেন রুসাফা, এবং তার পুরো অ্যাকসেন্টেই মানে ভেরি ফ্লুয়েন্ট, মানে এবং আমি একদম অবাক হয়ে যাওয়ার মতো আল্লাহর মতে। কিন্তু ওর একাডেমিক 1 বছর হয়েছে, কিন্তু একেবারেই ন্যাচারাল তোমার প্রনাউন্সিয়েশন, মানে রুসাফার চেয়ে ওরা স্যার কোন ইম্প্রুভমেন্ট তার গ্রেডে পড়ে? কোন গ্রেডে পড়ে? নার্সারিতে। তুমি যে কোনো বিষয় তুমি যদি ধরো একটা বই বাংলায় পড়ে এটা যদি বলতে বলো, যেটা আমার বুঝে বলো কি বলছো, সুন্দর করে আপনি ফ্লুয়েন্টলি বুঝে বলতে পারো। যে কোনো স্টোরি তুমি পড়ে বলছো, ওইটারে ইংলিশে ইয়ে করে বলতে পারে একদম ন্যাচারালি, যেভাবে এক্সেন্ট হয়। এই জন্য ওই ছোটদের জন্য খুব কার্যকর আর কি। বাংলাদেশে যারা শিখে আসছি তারা ধ্বংস হয়ে গেছে, আমাদের ইংলিশ কিন্তু তুমি অনেক কষ্ট করে বুঝাইতে হবে জানো, কারণ আসলে বুঝবা। কারণ আমরা তো সব দুইটা বিষয়, যে দুইটা বিষয় স্কিল কয়টা না, 4টা না, 4টা না, কি কি বলো, ভুলে গেছো? লিসেনিং, listening, লিসনিং, স্পিকিং, লিসেনিং, রিডিং, রিডিং, স্পিকিং, রাইটিং। রাইটিং। স্পিকিং, রিডিং এরপরে রিডিং, reading, writing. রাইটিং। আমরা শুধু ফোকাস করছি রিডিং রাইটিং নিয়ে, তাই না? এই দুইটা আসল জিনিস চালাই দিয়ে আসছি, শুধু বিসিএস পরীক্ষা দিয়ে গেছি, কিন্তু আজ হচ্ছে না। বোমা বিস্ফোরণ হয় কিন্তু ইংলিশ বিস্ফোরণ হয় না। একটাই কারণ, যে ওই যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি। দরকার ছিল স্যার, আমাদের কমিউনিকেশনটা ঠিক করা। আচ্ছা স্যার দাঁড়াও ওই একটু যে বলে নি, দাঁড়াও মেজার্স একটু গুলো বলে নি। কিভাবে লিখবো যদি একটু হ্যাঁ, বলতেন আবার আমার। ডোন্ট ওরি। আর এটা হলো প্রাথমিক, আমি ওয়াইটা দেখাচ্ছি, এরপরে তো আমার যাইতে দিবা তো, ডোন্ট ওরি। ও আচ্ছা এখন জি স্যার। রিকমেন্ডেশন তুমি বলো, নারীর ক্ষমতায়নে কিছু রিকমেন্ডেশন অবশ্যই আছে। কি আছে বলো, একটা রিকমেন্ডেশন বলো। ওকে, এই ধারাবাহিক আমি 75টা রিকমেন্ডেশন এখানে দেখবার দিচ্ছি, 75টার মতো, তুমি 10টা বাছাই করে লিখবা। তুমি বলি, প্রশাসনিক সংস্কার সব ক্ষেত্রে জরুরি কিনা বলো, জি স্যার। জি স্যার। জনগণকে সচেতন হইতে হবে কিনা, এইভাবে করে জি স্যার। ন্যায়পাল গঠন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনকে স্বাধীনতা দেয়া, এইভাবে করে, বুঝছো কিনা, প্রায় 75টা রিকমেন্ডেশন দিচ্ছি। যে যে দিক দিয়ে না যে দিক দিয়ে তুমি 10টা রিকমেন্ডেশন এখানে বাছাই করে দিয়ে ফেলতে পারবা। শুধু এটা না, যে কোনো প্রবলেমের জন্য সমাধান এই শীটের মধ্যে আছে। সমাধান হলো যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন। বলো একটা সমাধান কিনা? জি স্যার। দুষ্কৃতিকারীদেরকে ধরে এমন ভাবে দৃষ্টান্ত দিতে হবে যেন বাকি কেউ ইয়া না করার সাহস না পায়। বলো এটা সবকিছুর মধ্যে অন্যতম একটা সমাধান কিনা? এরকম ধরনের আমি 75 সলভ সমাধানের কথা বলছি, যে এটা না এটা, এই মেডিসিনটা কাজে লাগানো যেতে পারে। তাহলে এই সমাধানগুলো তুমি পিডিএফটা মুখস্থ স্যার করে আছে, স্যার ওইগুলো সেটা আমার করতে মনে গেলে আছে। তো আমার পরে হ্যাঁ হ্যাঁ ওই যে মানবাধিকার লঙ্ঘন হয়ে যায় স্যার, দৃষ্টান্তমূলক। হ্যাঁ, না না বুঝছি, না না দৃষ্টান্তমূলক শাস্তি বলতে ওইটা না, আমি ওই যে দিবু মনিরে কিল ঘুষি দেওয়ার কথা বলি নাই আমি। এটা অন্যায়, এটা এটা জুলুম, এটা হইতে পারে না।
মনে রাখবা যে যুদ্ধবন্দী যারা, মনে রাখবা যে ধর্মীয় অনুশাসনটা খুব ভাইটাল বিষয়। ধর্মরে যখন তুমি মানে অপব্যাখ্যা করে বুঝবা, যুদ্ধবন্দির কোনো ইয়ে দেখছো কিনা, যুদ্ধে সে মানুষ আমার দলের লোককে হত্যা করছে, তারে যখন বন্দি করব, তার সাথে কেমন আচরণ করতে হবে জানো কিনা, জেনেভা কনভেনশন থেকে শুরু করে হজরত ইসলামের যে যুদ্ধবন্দি নীতিটা পড়ে দেখো, তাকে সুরক্ষা দিতে হবে পুরোপুরি। তুমি তারে কিভাবে দিন চলবো, কিভাবে ইয়ে করো, এটা কোনো মতেই ইয়ে না। ওই 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 আসিফ স্যার বলছিলেন যে এই মাহমুদুর রহমানের কিন্তু দেখবা যে এর আগে ইয়ে করছে। তো তুমি অধম, আমি আমি তো অধম থাকবো, এই কাজগুলো সাপোর্ট করা যাবে না কোনো মতেই না। এটা স্যার আপনার কথাটা স্পষ্ট খুব ভাবে, ছোট ছোট শোনা যাচ্ছে স্যার, একটু বড় করে মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ধরো যারা ইয়ে হয়েছে কি বলেন, ওই যে আটকাচ্ছে, ওই যে ধরো যাদেরকে আটকাইছে তাদেরকে কিন্তু আঘাত করার চেষ্টা করতেছে না, এটা কি তুমি সমর্থনযোগ্য? না স্যার। কোন স্যার এটা এরকম করতেছে যুদ্ধবন্দির কেন বুঝতেছি না আসলে, এরা এরকম করতেছে কেন স্যার? এটা হলো আমাদের যে আমি বললাম তো, ওই যে উনি বলছিল যে ওই মাহমুদুর রহমান যখন ওই যে আমার দেশের সম্পাদক ছিল, উনারে যখন ইয়ে করছিল না, তখনও কিন্তু উনারে খুব মেরে স্যার রক্তাক্ত রক্ত করছিল, বের করে দিচ্ছে স্যার। আদালত আদালত প্রাঙ্গণে করছে। স্যার এটা আসলে খুবই এরা অন্যায় হয়েছে অধম, স্যার, রক্ত এটা বের হয়েছে। এটা অধম, ওরা ওরা অধম শিওর। তাই বলে কি আমিও অধম হবো? তা তো বিচারের সব সুযোগ সুবিধা দিতে হবে তোমার। তো এটার প্রোটেস্ট করবা, যেটা স্যার উচিত না। বন্দীদের সাথে স্যার মানবিক আচরণ করা উচিত। অবশ্যই এটা যুদ্ধবন্দী নিয়ম, জেনেভা কনভেনশন, এই জন্য পড়ে দেখো জেনেভা কনভেনশন 4টা নিয়ম আছে যুদ্ধবন্দী নিয়ে, ঠিক আছে? এবং এই বদর, জেনেভা কনভেনশনের 4টা নীতি পড়ার আগে সাথে পড়বা বদরের যুদ্ধে যাওয়ার আগে মোহাম্মদ ইসলাম কি কি নছিহা গুলা করছিলেন, এটাই জেনেভা কনভেনশনে আসতে পারে। খুব ভালো করে দেখো, যুদ্ধবন্দীরা নিরাপদ, সংখ্যালঘু যারা আছে, যারা নারী শিশু, তারা একদম কোন, তারা সুরক্ষিত থাকবে। আগে 4টা নিয়ম পড়ে দেখো। ওকে, হাওয়েভার রিকমেন্ডেশন গেল। লাস্ট 11, কনক্লুশন। কনক্লুশন, কনক্লুশন এবং কনক্লুশন লিখে শেষে একটা কোটেশন প্লাস, কোটেশন লিখে কনক্লুশন প্লাস একটি কোটেশন দিয়ে সমাপ্তি। সমাপ্তি কনক্লুশনটা আমি খুব দেখবা যে এমন বাক্য লিখে দিচ্ছি যে আমার মনে হয় যে যে কোনো বিপদে টিপদে পড়লে তুমি চালাই আসতে পারবে ইনশাআল্লাহ। মানে এক 18 পৃষ্ঠা কনক্লুডিং সেন্টেন্স, যে খুব পৃথিবীর সব আলোকিত মানুষকে এগিয়ে আসা উচিত এটাকে প্রমোট করার জন্য, এটাকে দমন করার জন্য। পৃথিবীর মানুষগুলো এগুলো মনে প্রাণে চায়। এই যে আমরা যে উপরে কতগুলো পরামর্শ দিয়েছি, এগুলো যদি, উপরে যে রিকমেন্ডেশন দিচ্ছি, এগুলো যদি হোল হার্টেডলি সরকার ইস্টাবলিশ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নেপাল, আমি এর আগে আমি পরামর্শ দিচ্ছি, নেপাল গঠন করেন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন করেন, এগুলো যদি আপনি প্রতিষ্ঠা করেন, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে দুর্নীতি হয়ে যাবে। এরকম ধরনের কিছু চোরা লাইন দিছে আর কি। হ্যাঁ, চোরা লাইন দিয়ে মানে কি, এটা প্রচুর গুলো আছে ইমপ্রুভ করার। এই তাহলে একজন আমার বললো 11টা পয়েন্টের নাম বলো কি কি। 11টা পয়েন্টে মোটামুটি আমরা একটা আইডিয়াকে ডেভেলপ করতে প্রিপেয়ার পারি। উইথ কোটেশন। হুম। নাম্বার 2 হচ্ছে ডিফাইন অর হোয়াট ইজ ইট, মানে ডেফিনিশন। হুম, নাম্বার ডেফিনিশন 3 দিই। হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর ইটস পজিশন ইন দ্য পাস্ট। হুম। 4 নাম্বার হচ্ছে এলিমেন্টস অথবা ক্যারেক্টারিস্টিক্স অথবা গোলস অথবা মানে এটা হলো ক্লাসিফিকেশন। এটা লেখা রাখো প্রশ্নের চাহিদা অনুযায়ী পয়েন্ট, বুঝছো কিনা? প্রশ্নের জি চাহিদা অনুযায়ী, মানে রচনার চাহিদা অনুযায়ী পয়েন্ট আর কি। 4 নম্বরটা এটা একদম পুরো চাহিদা অনুযায়ী লিখবো। এরপরে স্যার। 5 নাম্বার হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন ইন অফ ইট। হুম, ওকে। 6 নাম্বার হচ্ছে ইম্প্যাক্ট অর ইনফ্লুয়েন্স হুম, অর ইম্পর্টেন্স অফ ইট। ওকে। হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কান্ট্রিজ অর স্ট্রাইকেন কান্ট্রিজ। ওকে। 8 নাম্বার হচ্ছে ড্রেডফুল অবস্টাকলস অর চ্যালেঞ্জেস অর কজেস বিহাইন্ড দিস। হুম, 9 চ্যালেঞ্জ গুলো নাম্বার কি কি? হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ হুম, স্যার, 9 নাম্বার হচ্ছে ইনিশিয়েটিভস অর মেজার্স টেকেন taken বাই by দ্য the গভর্নমেন্ট। government or other authorities. হ্যাঁ, হ্যাঁ, Number 10 অথরিটিস। হচ্ছে হ্যাঁ, recommendations. Number 11 হচ্ছে conclusion plus একটি quotation. ওকে। তুমি আবার আসো, আমরা একটু শীট শেয়ার করি। শেয়ার করে আমরা একটু আগে, তুমি আমার, আমি এখানে তো সবে দেওয়া আছে, তার আগে আমি একটু বলতে চাই। দেখো আগে এই পয়েন্টগুলো ধরো, এস্টাবলিশিং পার্লামেন্টারি ডেমোক্রেসি বা গুড গভর্নেন্স, রুরাল ডেভেলপমেন্ট, তুমি প্রত্যেকটা রচনাতে দেখো। বা ধরো ওই নেগেটিভের রচনা দিচ্ছি আমি,
এগুলো হলো দুই ধরনের। আমি শিরোনামটা হলো an exclusive technique to develop an essay on contemporary issues। তো এটা আমি এটা সমসাময়িক প্রসঙ্গের উপরে রচনা লেখার একমাত্র করেছি কৌশল মাত্র। কিছু পজিটিভ টপিকসে আছে, আবার কিছু নেগেটিভ টপিক আছে। আমি এই দুইটা রচনাতে কোনো শব্দ, শুধু শব্দ কিছু চেঞ্জ করছি, কিন্তু কোনো বাক্য চেঞ্জ করি নাই। তোমার আমি একটা উদাহরণ বলি। যেমন ধরো, এস্টাবলিশিং পার্লামেন্টারি ডেমোক্রেসি বা গুড গভর্নেন্স, খেয়াল করে দেখো। হ্যাঁ, যেমন আমি বললাম, খেয়াল করে দেখো, একটা উদাহরণ দিই তোমার। তুমি আগে বুঝাইনি, তারপরে আমি বলবো। যেমন এই লাইনটা একটু পড়ো, এই লাইনটা একটু বলো। হ্যাঁ, এই As অংশটা a একটু বলো তো। vehicle useless without fuel, ফিউল। likewise an underdeveloped country cannot be run suitably in the absence of good governance. আচ্ছা, দাঁড়ো, লাইক বাংলাদেশ। Like Bangladesh cannot be run ওকে, suitably আচ্ছা in শোনো। absence of আচ্ছা good তাহলে আমি governance. আমি একটা কথা বললাম কি, ধরো তেল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তদ্রুপ, বুঝছো কিনা, তদ্রুপ গুড গভর্নেন্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বুঝছো কিনা, এটা কিন্তু চালাকি তোরা বাচ্চি বলে রাখছি। ধরো হাতে আর বাক্য নাই, মাথায় আসতেছে না, বা আমি একটু বানাই লিখতে গেলে স্কুলে যাচ্ছে, তখন একটা তোরা বাক্য একটা বানাই লিখলাম, যে তেল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তদ্রুপ এই তদ্রুপ ইতিবাচক বিষয় যতগুলো আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গুড গভর্নেন্স, এগুলো ছাড়া একটা দেশ, তোমার এই যে, আমি একটা দেশ চলে না বলছি নাকি সুইটেবলি চলে না বলো? সুইটেবলি চলে না স্যার। সুইটেবলি চলে না। তাহলে মানে এই যে তোরাই বাক্য বলতেছি আর কি তোমার। আচ্ছা, তাহলে নেগেটিভে খেয়াল করে দেখো, নেগেটিভ রচনাগুলোতে আমি যেটা বের করছি, নেগেটিভ রচনাতে দেখো। নেগেটিভ রচনা হলো যেমন এগুলো ড্রাগ এডিকশন, আনএমপ্লয়মেন্ট, তারপরে হিউম্যান ট্রাফিকিং, এগুলো কোন পরীক্ষা আসছে আর কি। ওকে, হ্যাঁ, প্রাইস, কালচারাল রেজাল্ট, এগুলো। আচ্ছা, তাহলে তুমি বলো, এখানে আমরা ব্যবহার করছি কি? দেখো, ওই যে এজ এ ভেহিকেল, তাহলে তেল ছাড়া যেমন গাড়ি চলে না, এটা কি আমরা বলছি তেল ছাড়া যেমন একটা গাড়ি আহ, মানে চলে না, তাই না? মানে তেল ছাড়া, ওইখানে বলছি তেল ছাড়া যেমন গাড়ি চলে না, আর এইখানে বলছি কি, আহ কি বলো, দূষিত তেল নিয়ে যেভাবে একটা গাড়ি কি হয়ে যায় বলো, কি হয় বলো? একটা গাড়ি স্যার অচল হয়ে যায়, ইনঅপারেবল অচল হয়ে হয়ে যায়। যায়, ইনঅপারেবল হয়ে যায়। ঠিক তদ্রুপ এরকম রিফিউজি, ঠিক তদ্রুপ এরকম টেরোরিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম, এই রিউমা টেন্ডেন্সি, এগুলো নিয়ে একটা দেশ কি ওয়ার্কেবল নাকি আনওয়ার্কেবল? একটা দেশ কি হয় বল, এই আনওয়ার্কেবল হয়ে সহিংসতা যায়। রাখা আনওয়ার্কেবল হয়। আমি কি তোমার স্যার বুঝতে একটা পারছি? কথা জিজ্ঞেস করতাম স্যার। দাঁড়াও, আর একটা মিনিট আমার সময় দাও। তুমি একটু দেখে, তুমি আগে দেখে নাও আমি দুই পাশে কাজটা করছি কি, তুমি দেখছো এখানে। যেমন ধরো, গুড গভর্নেন্স ইজ এ বাজওয়ার্ড দিলাম আমি, গুড গভর্নেন্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ব্লু ইকোনমি, বাজওয়ার্ড। এটা তো সত্য কথা নাকি বলো? ইতিবাচক জি স্যার। পার্লামেন্টারি ডেমোক্রেসি, যতগুলো কথা বলতেছো তুমি, বাজওয়ার্ড কিনা বলো? জি স্যার। এটা ভালো বাজওয়ার্ড, ক্যাচ ফ্রেজ, ইনসাইটমেন্ট, ইনজিরা, ভালো কথা বলছো। আচ্ছা, এখন আমারে বললো, গতবার রচনা যে আসছে এটার নামটা কিনা, রিফিউজি, রিফিউজি, রিফিউজি প্রবলেম। রিফিউজি প্রবলেমটাকে আমি কি বাজওয়ার্ড বলবো? এই দেখো এখানে, রিফিউজি প্রবলেম, টেরোরিজম, হ্যাঁ, তারপরে এই ধরনের এই যে রাহাজানি, সহিংসতা, এগুলার ক্ষেত্রে আমরা কি দেখো, ঠিক এই শব্দটা আমি চেঞ্জ করছি। ধরো, টেরোরিজম, রিফিউজি প্রবলেম, টেরোরিজম, তারপরে কি বলো, ইফটিজিং, এটা কি বাজওয়ার্ড বলবো না ফ্রাইটেনিং ওয়ার্ড বললাম? ফ্রাইটেনিং ওয়ার্ড বলা উচিত স্যার। Just আমি দুই পাশেই শুধু তোমার নেতিবাচকে শুধু নেতিবাচক শব্দটা লাগাইছি, আর কোনো বাক্য চেঞ্জ করি নাই। আরো আরো তোমার দেখাইতেছি। আচ্ছা দাঁড়াও, ইন 1970, এই একটা বাক্য দেখো, 1971 সালে বাংলাদেশ, মালয়েশিয়া, তারপরে সাউথ কোরিয়া, থাইল্যান্ড একই রকম অর্থনৈতিক কন্ডিশন ছিল, ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, অনলি বাই এনশিওরিং, এবার ফার্স্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল ফাংশন, মানে হলো যে আমার যে রচনাটা আসছে, রচনা কি আসছে? রচনা আসছে ব্লু ইকোনমি, রচনা আসছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এম্পাওয়ারমেন্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই পজিটিভ দিকগুলো আসছে। হ্যাঁ, শেষ, এক মিনিট। তাহলে অনলি বাই এনশিওরিং, এরা কি ওই বিষয়গুলো এনশিওর করার মাধ্যমে বাংলাদেশকে ছাড়িয়ে ওর উন্নত দেশ হয়ে গেছে, কথা ঠিক না, ঠিক কিনা বলো? শেষ। ঠিক স্যার। তাহলে রচনা আসছে, কথা শুনে, রচনা আসছে উম, এই পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমরা বললাম যে 1971 সালে এই চার দেশ একরকম ছিল, কিন্তু ওরা এই পার্লামেন্টারি ডেমোক্রেসির মতো যত এসেনশিয়াল ইস্যুগুলো আছে, এগুলাকে স্টাবলিশ করার মাধ্যমে বাংলাদেশকে ছাড়িয়ে অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে উত্তরণ ঘটে গেছে। কথা কি রাইট?
এটা তুমি সব জায়গায় লাগাইতে পারো কিনা, এম্পাওয়ারমেন্ট উমেন, তারপরে ইতিবাচক সব জায়গায় লাগবে কিনা লাগবে না বলো? স্যার ধরো লাগবে। হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট রচনা আসছে, হস্তশিল্প। তো আমি বললাম যে 1971 সালে এই 4 দেশের অর্থনীতি একরকম। তো হস্তশিল্পের মতো যতগুলো ইতিবাচক ইস্যু আছে, যতগুলো ইনডিসপেন্সিবল রাষ্ট্রের অপরিহার্য বিষয় আছে, ওইগুলো কি এনশিওর করার মাধ্যমে বাংলাদেশকে ছাড়িয়ে ওরা উঠে গেছে। ডান। ডান স্যার। এখন চলে করাপশন টেরোরিজম গুলি কি হবে? এদিকে দেখো, এই দেখো, অনলি বাই, তো শুধু আমি দেখো অনলি বাই এখানে দিচ্ছি এনশিওরিং, তাই কিনা বলো? অনলি বাই এনশিওরিং না? তাহলে আমি নেগেটিভে জি কি স্যার। এনশিওরিং দেবো নাকি অন্য কিছু দেবো কও? অনলি প্রিভেন্টিং বা ওইরকম এই কিছু তো একটা হয়ে দিবেন। গেছে, এই যে এরকম কিছু একটা লিখি, দেখো তো। এই যে কই 1971 সালে কই এরকম দেখো, আহ, এই যে দেখো কই ইন 1971, তাই না? সাউথ কোরিয়া সব কিছু অনলি বাই হ্যান্ডলিং সাব টাইপ অফ ক্রুশিয়াল ফাংশন। হ্যাঁ, চলো আমরা রেডি। হ্যাঁ, বলো। এই তোমরা তো অনেক বছর হয়েছে রুসাভারে, যখন এই রুসাভা আগে আসতো, টাকা একটু তাকাও না, অনেক জিনিস। রুসাভা আগে কি করতে জানো? আমি যখন ক্লাস নিতাম, ধরো এই করোনার সময়, হ্যাঁ একটু ওঠো তুমি, ওইটা শুধু দাঁড়াও না, দেখি না তোমার, দেখো কিন্তু সবাই সালাম দাও। রুসাভা কি করতো? এই চাইনা নিয়ে এই সেই কবিতা শোনাইতো। কি কবিতা বলো? মানে বিভিন্ন রকমের ছোটবেলা কবিতা। ঠিক আছে, দাও, আল্লাহ হাফেজ। আসছি। স্যার আর বিজ্ঞাপন আপনি তখন বিরতি বলতেন বলতে বিজ্ঞাপন বিরতি, কিছু করার হ্যাঁ হ্যাঁ, নেই, বিজ্ঞাপন এই বিরতি বলতেন। বললাম, বিজ্ঞাপন বিরতি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তো হইতেছে আর কি একটু। হাওয়েভার, তাহলে এইভাবে এইভাবে করে, তাহলে আমি আমার কাজ হলো কালকে, মানে আমার আজকে একটু রিকভারি স্কুলের অনুষ্ঠান আছে, আমি এখন বের হবো। তোমার আমরা 10টা পয়েন্ট নিয়ে তোমার এরকম চোরাই বাক্য দেব, ক্লাসের মধ্যে কোন বাক্যটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এগুলো মার্ক করে একটা নোট করে ফেলবা, হাতের পাত, হাতের পাত, বুঝছো কিনা? এরকম ধরনের বাক্য দেবো, ক্লাসের মধ্যে বুঝা দিও, ক্লাসটা রেকর্ডিং এর চেয়ে নির্ভর করে সরাসরি ক্লাসটা করার জন্য কালকের জন্য। এরকম কিছু বাক্য দেবো যেন অন্তত পক্ষে আমার মনে হয় যে লেখা থেকে আসতে পারো আর কি, ইনশাল্লাহ। মানে এটা হলো হাতের পাস, আর তুলেই উঠতে পারতেছি না, ফ্রি হ্যান্ড রাইটিং নাই, মিলতেছে না কথাবার্তা। অন্তত 500 শব্দ যেন আমি স্যার ভোকাল এটা আমি। গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে আসতে দেবো না, ক্লাস করো এরপরে দেবো, তাহলে বুঝবা। ঠিক স্যার আছে, কালকে। হ্যাঁ, স্যার 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 আপনি ওই ক্লাস শেষে আপনি যে আপনি যে স্যার ডকুমেন্টস গুলো আমাদেরকে দেন স্যার, তো ওগুলো হুম, স্যার হচ্ছে A4 সাইজে প্রিন্ট করলে মানে ভালো আসে না স্যার। যে স্যার A4 এ ফরম্যাটে করে যদি দেওয়া যাইতো তাহলে কি A4 ভালো করে হতো দিয়ে স্যার? দিবো। আচ্ছা, আমি কি সফট কপি দিয়ে দিলে ভালো হবে? সফট কপি দিয়ে দিই, হার্ড কপি, সফট কপি, সরি পিডিএফ সফট কপি দুটো দিলে পারবা? সফট কপি ভালো স্যার। না, পিডিএফ আর এমএস ওয়ার্ড দুইটা দিলে তুমি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে না অনেক ক্ষেত্রে। স্যার দুইটাই দিয়ে দেন, দুই ফরম্যাটই দিয়ে হ্যাঁ, দেন স্যার। স্যার মানে জি আমি স্যার। বলি ওয়ার্ড, আমি বলি আরো সহজ কাজ বলে দিচ্ছি, ওয়ার্ড ফরম্যাটে দেবো, দিলে তুমি যেটারে বাদ দিবা ক্লোজ করে ফেলবা, এটা রচনাটা শুরু করে ফেলবা। কোনটা তুমি নিবা, নিলে ওইটার কাজ করা, তুমি যেটা মুখস্থ করতে চাও ওইটা রেখে দিও। কথা ঠিক আছে? স্যার দুইটাই দিলে ভালো হয় স্যার, আপনার হ্যাঁ, বুঝতে তাহলে দুই তোমার কাছে ফরম্যাটই একটা, দিয়ে দিন। ওকে দুইটাই ফরম্যাট দিয়ে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। হম, স্যার দিচ্ছেন গত ক্লাসে যে ফ্রি রাইটিং টেকনিকের একটা পিডিএফ দিয়েছিলেন স্যার, এটা ডাউনলোডও হয় না, ওপেনও হয় না। তাহলে ইয়ে করে দেবো। অনেকের কাছে তো হয়, হয়েছে না অনেকের? স্যার গুগল ক্রোম দিয়ে হ্যাঁ করলে স্যার হয়। স্যার হচ্ছে। হয়েছে তো, স্যার ওটা ডাউনলোড হয় ডাউনলোড না। করে হয়েছে, ব্রাউজার দিয়ে করতে এই হবে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ব্রাউজার ওদের দিয়ে করলে ক্লাসের একটা সমস্যা হবে না। আজকে স্কুলে, রুসাভার স্কুলে বারবিকিউ পার্টি আছে, এই আর কি, এই জন্য ওরাও আমার জন্য ওয়েট করতেছে। কালকে ইনশাল্লাহ স্যার শুক্রবার তো আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। ক্লাসের মধ্যে দেখবে তো অনেকটা হজম হয়ে যাবে। এই দেখবা, শোনো, ক্লাসের পরে আমরা চিন্তা করবো যে একটা রচনা দেন তো ভাই, আমি ডেভেলপ করতে পারি কিনা। শোনো, এই হলো কথা, ভাই একটা রচনা দেন, আমি চিন্তা, মনটা বড় করা, রচনা হইলো মনটা বড় করা, যে ভাই দেন আমি একটু কথা বলবো এটা নিয়ে। ঠিক আছে, এই আস্থাটা মানসিকভাবে তৈরি করা, ইনশাল্লাহ যে কোনো রচনা দাও আমি কথা বলতে পারবো এগুলো নিয়ে। এই যে মনোবৃত্তিটা তৈরি করা, ঠিক আছে? তাও কাল চলাল। হ্যাঁ, রেডি? আসসালামু আলাইকুম, সালাম কালাম দিয়ে দাও, কালকে কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ঠিক আছে।